ছবিটি প্রাচীন গ্রিক দার্শনিক ও গণিতবিদ মহান পিথাগোরাসের। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি প্রতিটি বস্তুতেই সংখ্যা খুঁজতেন। তিনি বিশ্বাস করতেন এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সংখ্যাতত্ত্বের উপর ভিত্তি করে। তিনি প্রচণ্ড রকম ধর্মবিশ্বাসী ছিলেন এবং একই সাথে অনেক অদ্ভুত অদ্ভুত কুসংস্কার বিশ্বাস করতেন, যেমন সিম খাওয়া পাপ, আপনি যাই করুন না কেন সিম খেতে পারবেন না। তিনি বিশ্বাস করতেন নারীরা জোড় এবং পুরুষরা বিজোড় সংখ্যার প্রতিনিধিত্ব করে। তিনি পুনর্জন্মে বিশ্বাসী ছিলেন। তার ধারণা ছিল তিনি অলৌকিক জ্ঞান সম্পন্ন। তিনি নাকি পশু পাখির কথা বুঝতে পারতেন, ভূমিকম্পের কথা আগে থেকেই বলতে পারতেন, নিজের পূর্বজন্মের কথা বলতে পারতেন, বাতাসের প্রবাহ এবং সাগরের ঢেউ থামাতে পারতেন। আমরা এই অধ্যায়ে এই মহান ব্যক্তির একটি মহান উপপাদ্য শিখব। শেখার আগে আমরা প্রথম অধ্যায় প্যাটার্নের একটা বিষয় আলোচনা করি। আমরা ওখানে শিখেছিলাম যে কিছু কিছু সংখ্যাকে দুটি সংখ্যার বর্গের সমষ্টি আকারে প্রকাশ করা যায়। যেমন 25 একটি সংখ্যা, একে আমরা 4-এর স্কোয়ার এবং 3-এর স্কোয়ার বা বর্গ আকারে প্রকাশ করতে পারি। তো এইরকম কিছু সংখ্যার ক্ষেত্রে আবার দেখা যায় এই যে 25 সংখ্যাটি, সেটাকেও আবার বর্গ আকারে প্রকাশ করা যায়। তো যেগুলো সংখ্যার ক্ষেত্রে এইরকম এই পাশের সংখ্যাটিও বর্গ আকারে প্রকাশ করা যায়, সেগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা প্রথম গ্রিক দার্শনিক পিথাগোরাস লক্ষ্য করলেন। তিনি লক্ষ্য করলেন যে এইরকম এই পাশে যে দুটো সংখ্যা আছে, এই সংখ্যা দুটোকে কোনো ত্রিভুজের দুইটি বাহু ধরে ত্রিভুজটা যদি অঙ্কন করি, তাহলে ওই ত্রিভুজের তৃতীয় বাহু হবে এই সংখ্যাটি এবং ওই ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এই বিষয়টা লক্ষ্য করার পর তিনি একটা সিদ্ধান্ত দেন। সেই সিদ্ধান্তটি পিথাগোরাসের উপপাদ্য নামে পরিচিত। তিনি বলেন যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। হয়তো একবারেই পিথাগোরাসের উপপাদ্যটা বোঝা যাবে না। উপপাদ্যটি বোঝার জন্য আমি আরেকটু আলোচনা করি। আমরা একটা বিষয় ছোটোকালে শিখেছিলাম, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? এটা সবারই জানা। সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, তাকেই আমরা বলি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এই কোণটা যদি এক সমকোণ হয়, তাহলে এটাকেই বলা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বাহুটি থাকে, সেটা সবসময় বড় বাহু হয় বা বৃহত্তম বাহু। সেটার একটা নাম আছে, সেটাকে আমরা বলি অতিভুজ। এই দুইটা বাহুরও বিশেষ নাম আছে, যেমন একটাকে আমরা ভূমি বলি আর একটাকে লম্ব বলি। অবশ্য লম্ব আর ভূমি বিভিন্ন সাপেক্ষে চেঞ্জ হতে পারে। এই বাহুগুলোর আবার অন্য নামও আছে, সেটা আমরা পরের ক্লাসে হয়তো পাবো। তো পিথাগোরাসের উপপাদ্যটা আমরা আরেকবার খেয়াল করি। তিনি বললেন যে কোনো সমকোণী ত্রিভুজের, অর্থাৎ এরকম একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গ, যে অতিভুজটা হয় তার ওপর অঙ্কিত বর্গ, অর্থাৎ এইখানে যদি আমরা একটা বর্গ আঁকি, তাহলে এটা যে পুরো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, সেইটা অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। অর্থাৎ এই বাহুকে ধরে একটা বর্গ আঁকলে এবং আবার এই বাহুকে ধরে একটা বর্গ আঁকলে যে বর্গ হবে, সেই দুটো যোগ করলে এই ক্ষেত্রফল এটার সমান হবে। এই কথাটাই তিনি বললেন। তাহলে এখানে সংখ্যার সম্পর্কটা কি? সংখ্যার সম্পর্ক হচ্ছে, আমরা ছোটোকালে শিখেছিলাম যে বর্গের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
বাহু গুণন বাহু বা বাহু স্কোয়ার, বাহু স্কোয়ার। অর্থাৎ এই বাহু যদি 3 হয়, এই বাহু যদি 4 হয় এবং এই বাহু যদি 5 হয়, তাহলে 5 একক বাহু বিশিষ্ট 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বাহুর বর্গ অঙ্কন করলে এর ক্ষেত্রফল হবে 5-এর উপর স্কোয়ার। তাহলে এটার ক্ষেত্রফল হবে 5-এর উপর স্কোয়ার। একইভাবে এটার ক্ষেত্রফল হবে 3-এর উপর স্কোয়ার, এটা 4-এর উপর স্কোয়ার। এই জন্যে তিনি বললেন যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আমরা যদি সমকোণী ত্রিভুজটাকে এইরকমভাবে এই বাহুকে এ, এই বাহুকে বি এবং এই বাহুকে সি ধরি, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি পিথাগোরাসের উপপাদ্য। আমরা এটা প্রমাণ করব। তাহলে আমাদের সাধারণ নির্বাচন হয়ে গেল পিথাগোরাসের উপপাদ্য। এবারে আমরা প্রমাণ করব। এখন পিথাগোরাসের উপপাদ্যটি প্রমাণ করি। এই পিথাগোরাসের উপপাদ্য যে প্রমাণটা প্রথম দেয়া আছে বইয়ে, সেটি আসলে গারফিল্ডের প্রমাণ। এই প্রমাণটা মূলত করা হয় দুটি সমকোণী ত্রিভুজের সাহায্যে। অর্থাৎ গারফিল্ড করেন কি, যে একটা সমকোণী ত্রিভুজ নেন, এই সমকোণী ত্রিভুজটাকে তিনি আবার এই একই মাপের সমকোণী ত্রিভুজটাকে আবার একটু বিভিন্নভাবে সাজিয়েছেন। যেমন আমি একই মাপের দুটো সমকোণী ত্রিভুজ নিয়েছি, এই সমকোণী ত্রিভুজকে ঠিক এই বাহুকে এইখানে দিয়ে, এই বাহুকে এইখানে দিয়ে এবং এই বাহুটাকে এই বরাবর দিয়ে, এই বাহু গেল এই বরাবর, এই বাহু গেল এই বরাবর সাজিয়ে তারপর প্রমাণটা করেছিলেন। তাহলে সাজালে কেমন হয়, তাহলে আমরা একটু দেখি। প্রথমে তিনি একটা সমকোণী ত্রিভুজ আঁকলেন, সমকোণী ত্রিভুজ আঁকলেন। এই সমকোণী ত্রিভুজের একটা নাম দেই, যে এ বি সি। এ বি সি এর বি কোণটি হচ্ছে এক সমকোণ। এসি বাহুর দৈর্ঘ্যকে আমরা সি বলি, মানে এসি সেন্টিমিটার বা সি একক। এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ এবং বিসি বাহুর দৈর্ঘ্যকে আমরা ধরি বি। যদিও আমাদের সি কোণের বিপরীত বাহুটাকে সি ধরা উচিত, কিন্তু আমরা প্রমাণের সুবিধার জন্য এ বিসি এভাবে নিলাম। এখন গারফিল্ডের প্রমাণ অনুসারে বা আমাদের প্রমাণের পদ্ধতি অনুসারে আমরা করব কি, এই বিসি বাহুটাকে এইদিকে বাড়াবো। কিভাবে বাড়াবো? এইভাবে বাড়াবো, অর্থাৎ বর্ধিত করব। এমনভাবে বর্ধিত করব যাতে এ বি সমান হয়, অর্থাৎ এ বি এবং এটাকে যদি ডি ধরি, সিডি সমান হয়, অর্থাৎ এর সমান করে বর্ধিত করব। আবার এই ডি থেকে বিসি সমান করে আমরা লম্ব অঙ্কন করব। বিসি সমান বি, বি সমান করে লম্ব অঙ্কন করলাম, এটার নাম দিই ই। তাহলে ইসি যোগ করলে আমার এখানে আরেকটা সমকোণী ত্রিভুজ হলো, অর্থাৎ দুটো সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এই একটা সমকোণী ত্রিভুজ, এই একটা সমকোণী ত্রিভুজ। এখন এখানে দুইটা বিন্দু আছে এ আর ই। এই যদি আমরা যোগ করি, তাহলে আমাদের যে ক্ষেত্রটা হয়, এই ক্ষেত্রটা মনে হয় অনেকেরই পরিচিত ক্ষেত্র, দুইটি বাহু সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রটা হবে যে চতুর্ভুজ, একটা চতুর্ভুজ, 4 বাহু, 2 বাহু সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম ক্ষেত্র। তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রের সাহায্যে এই প্রমাণটা আমরা করব। তো আমরা এখন প্রমাণের মূল পদ্ধতিতে যাব। সময়ের স্বল্পতার কারণে সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন, এই কয়েকটা
আগে যেহেতু বললাম শুধু, পরে একটু লিখে নিলাম। এবারে আমরা প্রমাণটার দিকে যাব। প্রমাণের দিকে যাওয়ার আগে আমার যে প্রথম আমার টেকনিকটা আমরা অবলম্বন করব, যে কিভাবে আসলে আমরা প্রমাণটা করব, সেই টেকনিকটা আমাদের কল্পনা করতে হবে। কল্পনা করলেই আমরা প্রমাণটা সহজে করতে পারবো। তো আমি আগেই বলেছি যে এইখানে যে চিত্রটা আমরা অঙ্কন করেছিলাম, সেখানে দুটা সমকোণী ত্রিভুজ এবং তার ভিতরে আরেকটা ত্রিভুজ হয়ে গেছে, এই যোগ করার ফলে আরেকটা ত্রিভুজ হয়ে গেছে। তাহলে এই পুরো চতুর্ভুজের ভিতরে আবার তিনটা ত্রিভুজ আছে। তাহলে আমরা এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল বলতে পারি। ঠিক আছে, বলতে পারি। তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করব? আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা ভূমি থাকে, একটা লম্ব বা উচ্চতা থাকে। তাহলে আমরা সহজেই ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই সূত্র দিয়ে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। এই ত্রিভুজের ক্ষেত্রফল, এটা একটু সমস্যা, কারণ এই ত্রিভুজটা আসলে কেমন ত্রিভুজ আমরা জানি না, এটা আমাদের একটা বিষয়। এবং এই পুরো তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার পর এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান করে দেব। এই চতুর্ভুজের ক্ষেত্রফলের সমান করব। আসলে চতুর্ভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজটা কেমন? চতুর্ভুজটা আমরা আগে একটু আলোচনা করেছিলাম যে এটা একটা ট্র্যাপিজিয়াম, কারণ দুটি বাহু সমান্তরাল, যে বা চতুর্ভুজের দুইটা বাহু পরস্পর সমান্তরাল, তাকেই বলা হয় ট্র্যাপিজিয়াম। তাহলে এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে পুরো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ত্রিভুজটা, অর্থাৎ মাঝখানের ত্রিভুজ ACE, এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ সেটা প্রমাণ করা, সেই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা। এই ক্ষেত্রফল নির্ণয় করতে পারলে আমরা পুরো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফলকে ত্রিভুজের তিনটা ক্ষেত্রফলের সমান করে দেব। তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করি। তাহলে আমার প্রথম কাজ এই ত্রিভুজটা কেমন সেটা প্রমাণ করব। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আগে একটু চিন্তা করি। আমি এখানে এটা A রেখেছি, A এর সমান করে অঙ্কন করেছিলাম, এটা B সমান করে অঙ্কন করেছিলাম। তাহলে এই C কার সমান হবে? বলতেই পারি C অবশ্যই C সমান হবে, কিন্তু বলা যায় এটা তো প্রমাণ করে দেখাতে হবে যে সমান কিনা। তো আমরা প্রথম ধাপটা সেটাই কাজে করব। 1 নম্বর ধাপ, যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ CDEA, এই দুটো ত্রিভুজে কোণ ABC সমান কোণ CDE সমান এক সমকোণ বলা আছে। এই কোণ এক সমকোণ আমরা অঙ্কন করেছিলাম। এরপর আর পাওয়া যায় কি AB সমান CD, AB সমান CD সমান A, এবং BC সমান D, BC সমান DE সমান B। তাহলে দুটি বাহু এবং তার অন্তর্ভুক্ত কোণ সমান। দুই বাহু এবং অন্তর্ভুক্ত কোণ সমান হলে ত্রিভুজ দুটাকে আমরা সর্বসম বলতে পারি। বাহু কোণ বাহু উপপাদ্য অনুসারে সর্বসম। তাহলে সর্বসম হলো, এবারে যদি সর্বসম হয় তাহলে সব দিক থেকে সমান। তাহলে আমাদের সমকোণের বিপরীত বাহু C যদি হয়, তাহলে এখানের সমকোণের বিপরীত বাহুটা হবে C। এবং আরেকটা জিনিস পাই আমরা, যে এই A বাহুর এখানে যে কোণটা আছে সেই কোণটা হবে অবশ্যই এই কোণের সমান, এবং এই কোণটা হবে অবশ্যই এই কোণের সমান, যেহেতু ত্রিভুজ দুটা পরস্পর সর্বসম। তাহলে আমরা লিখব অতএব AC সমান C সমান ছোট c, এবং কোণ BAC সমান
কোণ ইসিডি এবং এসিবি কোণ সমান সিইডি। এই জিনিসটা আমরা পেলাম। এ কোণের সমান এই ত্রিভুজের সি কোণ, এইখানে ত্রিভুজের সি কোণ সমান এই ত্রিভুজের ই কোণ। এটা আমাদের হয়ে গেল। এখন আমরা যে কাজটা করব, এই ত্রিভুজটা অর্থাৎ এসি ত্রিভুজ কেমন সেই ত্রিভুজটা আমরা একটু তার ধরনটা একটু ব্যাখ্যা করব। তাহলে আমরা 2 নম্বর ধাপে ত্রিভুজ এসি কেমন ত্রিভুজ সেটা জানব। তাহলে 2 নম্বর ধাপে আমরা একটু দেখি যে এই কোণটা কেমন কোণ। তাহলে আমরা এই কোণটা কিভাবে হবে দেখি, যে কোণ বিসিডি সমান 2 সমকোণ। 2 সমকোণ তাহলে বিসিডি পুরো কোণটা হচ্ছে 2 সমকোণ। এই কোণটাকে আমরা লিখতে পারি এই কোণ এবং এই কোণ, এই কোণ 3টা কোণের সমষ্টির সমান, অর্থাৎ কোণ এসিবি প্লাস মাঝখানে কোণটা আমি পরে লিখছি, আমি এই কোণটা লিখি, কোণ ইসিডি প্লাস কোণ এসিই সমান 2 সমকোণ। 2 সমকোণ বা এসিবি এটা থাক, ইসিডি আমরা 1 নম্বর ধাপে পেয়েছিলাম যে ইসিডি সমান কোণ বিএসি। তাহলে আমরা এখানে লিখি যে কোণ এসিবি প্লাস কোণ বিএসি সমান কোণ প্লাস কোণ এসিই সমান 2 সমকোণ। বা এখন এখানে একটা জিনিস খেয়াল করি, আমাদের মনে হয় ক্লাস 6-এর একটা পড়া মনে আছে যে কোনো সমকোণী ত্রিভুজ, যদি কোনো ত্রিভুজ সমকোণী হয় তাহলে এই কোণটা সমকোণ মানে 90 ডিগ্রি, তাহলে অপর 2টা কোণের সমষ্টি কত হবে? অবশ্যই 90 ডিগ্রি, কারণ একটি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে একটা কোণ 90 হলে অপর 2টা কোণের সমষ্টি হবে 90। তাহলে আমাদের ত্রিভুজ এবিসি এর এই কোণের সমষ্টি হবে 90 ডিগ্রি বা 1 সমকোণ। তাহলে আমরা এই 2টার সমষ্টি সমান লিখতে পারি 1 সমকোণ প্লাস কোণ এসিই সমান এদিকে আছে 2 সমকোণ। তাহলে বা কোণ এসিই সমান 2 বিয়োগ 1, 1 ওই দিকে চলে গেল সমকোণ। বা কোণ এসিই সমান 1 সমকোণ। বাহ, খুব ভালো, আমরা এই কোণটা পেলাম 1 সমকোণ, অর্থাৎ এসিই ত্রিভুজটিও সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই ত্রিভুজ, এই 3টা ত্রিভুজের সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এখন আমাদের এই 3টা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, তাহলে 3টার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমাদের এই চতুর্ভুজটি অর্থাৎ ট্র্যাপিজিয়ামটি দেওয়া আছে, এটা আসলে ট্র্যাপিজিয়াম কিনা, আমরা তো বললাম যে ট্র্যাপিজিয়াম, কারণ এই বাহু এবং এই বাহু পরস্পর সমান্তরাল, সেটা তাহলে এটা অবশ্যই ট্র্যাপিজিয়াম হবে, কিন্তু সেই কথাটিও আমাদের প্রমাণে বলে দিতে হবে। তাহলে আমরা 3 নম্বর ধাপে চতুর্ভুজটির ধরন ব্যাখ্যা করব। 3 নম্বর ধাপে আমরা চতুর্ভুজটির ধরন ব্যাখ্যা করব। তো এটা আমাদের স্পষ্ট যে এ বি লম্ব বিডি এবং ডিই লম্ব বিডি, যেহেতু একই রেখার ওপর 2টি লম্ব, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি এ বি সমান্তরাল
ডি। তাহলে যে চতুর্ভুজের বিপরীত দুইটা বাহু পরস্পর সমান্তরাল তাকে আমরা বলবো ট্রাপিজিয়াম। অতএব এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। তাহলে ট্রাপিজিয়াম হলো, এখন ওই যে বলেছিলাম যে আমরা এই চিত্রের মধ্যে এই পুরো চিত্রটার ক্ষেত্রফল হবে ভিতরে যে তিনটা ত্রিভুজ আছে, ত্রিভুজ তিনটার ক্ষেত্রফল যোগ করলেই তার সমান। তাহলে আমরা এখন এই 4 নম্বর ধাপে ওই কাজটি করব, যে ট্রাপিজিয়াম এ বি ডি ই এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই প্লাস ক্ষেত্রটা লিখি প্লাস ত্রিভুজ এ সি ই ক্ষেত্র। এখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র অষ্টম অধ্যায়ে আছে, মনে না থাকলে একটু দেখে নিতে পারো, অথবা এখানে আমি বলে দিচ্ছি। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল এবং তাদের মধ্যবর্তী দূরত্ব। অর্থাৎ সূত্রটাকে লিখি, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি গুণন দূরত্ব, তাদের দূরত্ব। আর ত্রিভুজ এ বিসির ক্ষেত্রফল আমরা জানি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে এখানে আমি একবারে লিখব হাফ গুণন এ বি, উচ্চতা হবে এ বি আর ভূমি হবে বিসি। তাহলে ভূমি গুণন উচ্চতা এ বি বিসি প্লাস সিডি এর ক্ষেত্রেও তাই, হাফ সিডি ডিই, এক্ষেত্রেও তাই, হাফ এসি সিই। এবারে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্রটা না লিখলেও চলে, তোমাদের মনে রাখার জন্য এটা লিখলাম, যদিও এটা সাইড নোটে দেওয়া যায়। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, সমান্তরাল বাহুদ্বয় এ বি একটা বাহু, আর একটা বাহু হচ্ছে ডি, এ বি বাহু ডিই বাহু, এই দুটোর সমষ্টি ডিই ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব হবে বিডি। আর ডান পাশে আমরা মানগুলো বসাই দিই। তাহলে হাফ এ বি এর মান হচ্ছে এ, বিসি এর মান বি, সিডি এর মান হলো এ, ডি এর মান বি প্লাস হাফ এসি এর মান সি, সি এর মানও সি। এটাতে আমরা মান বসাই দেবো একটু পরে। এই যে বিডিটা আসলে কীভাবে লেখা যায়, বিসি প্লাস সিডি। তাহলে এটাকে আমরা লিখতে পারি এ বি প্লাস সি স্কয়ার বা হাফ। এবারে আমরা মান বসাই দিই, এ বি এর মান এ, ডি এর মান হচ্ছে বি, বিসির মান বি, সিডির মান এ। তাহলে এখানে হচ্ছে হাফ এ বি প্লাস হাফ এ বি প্লাস হাফ সি স্কয়ার। এটা আসলো। এখন এটা আমরা হিসাব করে দেখি প্রমাণে যাওয়া যায় কিনা। তাহলে আমরা পরের পৃষ্ঠায় এসেছি। আমি আগেই লিখে নিছি আগের লাইনটি,
দেখো এখানে এ বি প্লাস বি এ আসলো, এ বি প্লাস বি প্লাস এ, তার মানে বি প্লাস এ মানে এ বি এ প্লাস বি, তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বি গুণ করলে এ প্লাস বি স্কোয়ার, এখানে হাফ এ বি, এখানে হাফ 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 তিনটাতেই আছে, আমি হাফটা কমন নিলাম, তাহলে এ বি সি স্কোয়ার। উভয় পক্ষ থেকে আমি হাফ বাদ দিলাম, আমরা জানি সমান চিহ্ন উভয় পক্ষ থেকে সমান জিনিস বাদ দেওয়া যায়, অথবা আমরা লিখতে পারি উভয় পক্ষকে 2 দ্বারা গুণ করে, তাহলে এখানে হবে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে এ বি প্লাস এ বি 2ab প্লাস সি স্কোয়ার, এখানে আমরা লিখতে পারি 2 দ্বারা গুণ করে, উভয় পক্ষে 2 দ্বারা গুণ করে। তাহলে এখানে আমরা এটা বর্গের সূত্র জানি, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একবারে বীজগণিত, এখানেও প্লাস পজিটিভ 2ab, এখানেও পজিটিভ বা প্লাস 2ab, তাহলে উভয় পক্ষ থেকে সমান জিনিস বাদ দেওয়া যায়, পক্ষান্তর করে যেটাকে বলে পক্ষান্তর করা, আমরা ওটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের প্রমাণ এসে গেছে। অতএব সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের এই সি বাহুটার নাম ছিল এ সি স্কোয়ার, এ বাহুর নাম ছিল এ বি স্কোয়ার, বি বাহুর নাম ছিল বি সি স্কোয়ার। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। আমি একটু বেশি কথা বলে খুব সময় নিয়ে ধীরে ধীরে প্রমাণটা করলাম, বইয়ের প্রমাণের সাথে হয়তো একটু পার্থক্য আছে, মানে ধাপ ইন্টারচেঞ্জ হয়েছে, সেটাতে সমস্যা নাই, বুঝতে পারলেই ভালো। তো আশা করি বোঝা গেছে। ধন্যবাদ।